স্টুডেন্টস, ক্লাস 10-এর তোমাদের ইতিহাস বই থেকে পরপর বড় প্রশ্ন দিয়ে দিচ্ছি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আজকে তোমাদের প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা, এর থেকে আগে দুটো প্রশ্ন দিয়েছি, আজকে 3 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলো মূলত আলোচনা করে দিচ্ছি, তোমরা এগুলো বেশ কয়েকবার শুনলে তাহলে দেখবে তোমাদের এ সম্পর্কে ধারণা হবে এবং তোমরা লিখতে পারবে। দেখো, ইতিহাস, আজকের প্রশ্ন, ইতিহাস রচনার উপাদান হিসেবে চিঠিপত্রের গুরুত্ব লেখো। প্রসঙ্গক্রমে কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলির মূল্য বিচার করো। এই যে জওহরলাল নেহরুর চিঠিগুলির যে মূল্য, এটা বিচার করো। এটা তোমাদের বড় প্রশ্ন আসবে। দেখো, এই যে ব্যক্তিগত চিঠিপত্র, এই ব্যক্তিগত চিঠিপত্র ইতিহাসের উপাদান হিসেবে একটা বিশাল গুরুত্বপূর্ণ আছে। কারণ হচ্ছে এই যে বিভিন্ন মনীষী, রাজনীতিবিদ, সরকারি আধিকারিক, এরা সব সেই সময়কার, মানে যখন এই ব্যক্তিগত চিঠিগুলো লিখেছিলেন সেই সময়ের মূল্য বিচার করে, সেই সময়ের প্রেক্ষিতে আমাদের দেশ কেমন ছিল, সেই সময়ের পারিপার্শ্বিক কেমন ছিল, আন্তর্জাতিক পরিস্থিতি কেমন ছিল, সেই সব বিষয়ে তাদের মতামত, তাদের চিন্তা ভাবনা সব আমরা এই চিঠিগুলো থেকে পেয়ে থাকি। এই বিষয়ে ইন্দিরা গান্ধীকে জওহরলাল নেহরু চিঠি দিয়েছিলেন, মোট 30টা চিঠি লিখেছিলেন, এবং ইন্দিরা গান্ধীর বয়স ছিল মাত্র তখন 10 বছর। আর চিঠিটা লিখেছিলেন 1928 খ্রিস্টাব্দে। এই চিঠিগুলো তিনি লেখেন, আর এই চিঠিগুলো নিয়ে একটা সংকলিত একটা বই আকারে পরে প্রকাশ করা হয়। এবং হিন্দি বিখ্যাত হিন্দি সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ পিতাকে পত্র পুত্রীকে নাম শিরোনামে হিন্দিতে এটা অনুবাদ করেন, আর বাংলায় অনুবাদ করা হয় কল্যাণীয়সু ইন্দু শিরোনামে এটা প্রকাশিত হয় বাংলায়। আর এই চিঠির মূল বিষয়গুলো কি? চিঠির বিষয়গুলো হচ্ছে পৃথিবীর উৎপত্তি, জীবজন্তু, আদিম মানুষের জীবনযাত্রা, এইসব নিয়ে পৃথিবীতে আছে। যে প্রথমে এই যে প্রকৃতি কেমন, এই বিষয়ে তার বিস্তারিত ব্যাখ্যা তিনি এই চিঠিগুলোতে বিভিন্ন সময় দিয়েছেন। আর কি দিয়েছেন? আগুনের আবিষ্কার কি করে হলো, ভাষা কিভাবে উদ্ভব হলো, লিপির আবিষ্কার, লিপি কিভাবে হলো, হ্যাঁ, আর এই যে বিভিন্ন শিল্প, ব্যবসা বাণিজ্য, সমুদ্র যাত্রা, এগুলো সম্পর্কে। এমনকি আর্যদের আগমন, রামায়ণ মহাভারতের বিভিন্ন ঘটনা, এই ঘটনা সম্পর্কেও কিন্তু তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। আর চিঠিগুলোর গুরুত্ব কি আছে? এই চিঠিগুলো থেকে একটা সভ্যতা সম্পর্কে ধারণা পাওয়া যায়, যে মানুষের প্রাচীন সভ্যতা কিভাবে উন্মেষ করলো, ধীরে ধীরে মানুষের যে আজকের জায়গায় পৌঁছেছে, এটা কিভাবে এসছে তার সম্পর্কে। তারপরে বর্ণপ্রথা, এই যে বর্ণপ্রথা কিভাবে জাকিয়ে বসলো, বর্ণপ্রথা কিভাবে হলো, এই যে শ্রেষ্ঠত্ব নয়, হ্যাঁ, মানুষের এই যে বিভিন্ন কারণে, পরিবেশন, আবহাওয়ার কারণে মানুষের বিভিন্ন গায়ের রং, বর্ণ, দেখবে বিভিন্ন বর্ণ কিভাবে হলো। কোনো কোনো জায়গায় দেখবে কালো মানুষদের ঘৃণা করা হয়, আবার এটা তো ঠিক নয়। গায়ের রং বর্ণ, সেই জন্য আফ্রিকা যারা কালো মানুষ, তাদের কি জন্য হয়? তাদের সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাদের গায়ের রং ওরকম, কারণ সেখানে যে পরিস্থিতি সেরকম। আবার ধরো যেখানে ইংল্যান্ডে প্রচন্ড শীত, সেই সব জায়গায় মানুষের গায়ের রং সাদা। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রকৃতির জন্য হয়, এইগুলো আর কি। তারপরে ভৌগোলিক সম্পর্কে একটা ধারণা, যে ভূগোল সম্পর্কে, এই যে পৃথিবীটা হচ্ছে একটা ক্ষুদ্র অংশ, ঠিক আছে? এই যে বিশাল, আমরা ভাবছি ভারত একটা বিশাল দেশ, কিন্তু এইটা আবার, ভারতটা আবার কি পৃথিবীর একটা ক্ষুদ্র অংশ, একটা ভারত। আবার ইংল্যান্ড একটা ছোট্ট দেশ, হ্যাঁ, তুলনায় আয়তন অনেক ছোট, কিন্তু পৃথিবীর 1/4 ইংল্যান্ডের অধীনস্থ। এই যে সেই সময়কার, হ্যাঁ, ইংল্যান্ড সারা পৃথিবীতে, তখন বলতো ব্রিটিশের সূর্য অস্তমিত হয় না, মানে সারা বিশ্বে একটা ছোট্ট দেশ হয়েও সারা বিশ্ব তারা অধিকার করে রেখেছিল। তারা, হ্যাঁ, এমনকি ভারতও তাদের উপনিবেশ ছিল, আরো বিভিন্ন জায়গায়, আফ্রিকা তাদের উপনিবেশ ছিল, দক্ষিণ আফ্রিকায় উপনিবেশ ছিল, এরকম বিভিন্ন জায়গায় তারা উপনিবেশ স্থাপন করে রেখেছিল। আর এই যে চিঠিগুলো, এই চিঠিগুলোর একটা শিশু শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা আমরা উপসংহারে দেবো, যে শিশু শিক্ষায় শিশুদের মানসিক গঠন, মানে পৃথিবীর আকৃতি সম্পর্কে জানা। এই যে ছোট্ট, আমরা বালির সমুদ্রে গিয়েছো তোমরা, যদি সমুদ্রে গিয়ে থাকো তবে বালিকণা নিয়ে খেলা যায়, বালি দিয়ে বিভিন্ন রকম। কিন্তু যে বালি কিভাবে উদ্ভব হলো? প্রথমে সে একটা বড় পাথরের অংশ ছিল, সেই পাথর বিভিন্ন সমুদ্রের তলাদেশে গড়াতে 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 ক্ষুদ্র হয়ে, ক্ষয়ে হয়ে, হ্যাঁ, দেখবে যে নুড়ি পাথরগুলো দেখবে কত মসৃণ, কিভাবে হয়? এগুলো এমনি মসৃণ হয়ে গেল? এগুলো সব ক্ষয়ে, সমুদ্রের তলদেশের বিভিন্ন ঘর্ষণ, এইসবের ফলে আস্তে 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 কিছুটা ভেঙে চুরে যেগুলো একদম ছোট হয়, সেগুলো বালিকণায় পরিণত হয়। একটা বালিকণা পরিণত হতে গেলে কতটা পর্যায়ে অতিক্রম করতে হয়, এই সম্পর্কে শিশুদের একটা মানসিকতা, একটা ধারণা তৈরি করা। তারপরে আগুনের আবিষ্কার, সভ্যতার মূল হচ্ছে আগুনের আবিষ্কার। আগুন, আগে মানুষ কি, পুরোনো যুগে মানুষ দেখতো পুড়িয়ে খেত, বুঝতো না, তারা আগুন যায় না, তখন তারা প্রথম যখন কোনো চকমকের আগুন লাগাতে শুরু করলো, বা কোনো একটা দেখলো, বা কোনো প্রাকৃতিক কারণে আগুন লেগে গেল কোথাও, তখন তারা আগুনের আবিষ্কার করতে পারলো, বুঝতে পারলো যে আগুনের আবিষ্কার, এবং সভ্যতাকে অন্য একটা জায়গায় নিয়ে আসলো। তারপরে ভাষা আছে, লিপি আছে, হ্যাঁ, এইগুলো সব আস্তে আস্তে আমরা জানতে পারলাম। তো এই চিঠিগুলো থেকে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেতে পারি। এবার এইগুলো আমাদের, তো এটা তো বোঝার জন্য হলো, কিন্তু এগুলো আমরা কিভাবে লিখবো? দেখো, প্রথমে আমরা একটা ভূমিকা দেবো।
আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে ব্যক্তিগত চিঠিপত্র বিশেষ গুরুত্বপূর্ণ। বিভিন্ন মনীষী, রাজনীতিবিদ, সরকারি আধিকারিক থেকে শুরু করে সাধারণ মানুষের লেখা চিঠিও বিশেষ বিশেষ ক্ষেত্রের ইতিহাস রচনায় গুরুত্ব লাভ করেছে। যেমন ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠি, তোমরা জানো পরে ইন্দিরা গান্ধী আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক আছে। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, আর জওহরলাল নেহরু তো আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এটা আধুনিক ইতিহাস চর্চার অন্যতম একটা উপাদান হয়ে উঠেছে। এবার দেখো ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠি। আধুনিক ভারতীয় ইতিহাসের গবেষণার অমূল্য উপাদান হলো কন্যা ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর 30টি ব্যক্তিগত চিঠিপত্রের সংকলন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। জাতীয় আন্দোলনের এক উত্তাল সময় পড়বে, সাইমন কমিশনের বিরোধী আন্দোলন সহ একাধিক আন্দোলনের ব্যস্ততার মধ্যে জওহরলাল নেহরু এলাহাবাদের পৈতৃক বাড়ি থেকে মুসৌরিতে থাকা মেয়ে ইন্দিরাকে এই চিঠিগুলি লিখেছিলেন 1928 খ্রিস্টাব্দে। ইন্দিরার তখন মাত্র 10 বছর বয়স। এবার দেখো জওহরলাল নেহরুর দৃষ্টিভঙ্গি। পণ্ডিত নেহরু তার কন্যাকে 30টি ছোট ছোট চিঠি লেখেন, যেগুলো বিশ্লেষণ করলে নেহরুর ইতিহাসবোধ, রাষ্ট্র দর্শন, নৈতিকতা ইত্যাদি বিষয় সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা অতি গুরুত্বপূর্ণ। চিঠিগুলিতে পৃথিবীর উৎপত্তি তত্ত্ব থেকে প্রাচীন সভ্যতার উন্মেষ বিষয়ে আলোচনা রয়েছে। এই চিঠিগুলি থেকে নেহরুর আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কেও জানা যায়। এবার চিঠিগুলির প্রধান বিষয় এক হচ্ছে, চিঠিগুলিতে তিনি ইন্দিরাকে ইতিহাসের এক ধারাবাহিক ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। এতে তিনি পৃথিবীর উৎপত্তি, জীবজন্তুর আবির্ভাব, আদিম মানুষের জীবনযাত্রা, মানব সমাজের বিবর্তন ও উন্নয়ন সম্পর্কে সহজ সরল আলোচনা করেছেন। 2, তিনি শিশুকন্যার মধ্যে ইতিহাস বোধ গড়ে তোলার জন্য আগুনের আবিষ্কার, ভাষা, লিপি, শিল্প, ব্যবসা বাণিজ্য, সমুদ্র যাত্রা প্রভৃতি বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। 3 নম্বর, ভারতের ইতিহাস বিষয়ে আর্যদের আগমন, রামায়ণ ও মহাভারতের ঘটনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। এরপরে পয়েন্ট হবে তোমাদের চিঠিগুলির গুরুত্ব। প্রথমে 1 নম্বর গুরুত্ব, সভ্যতা সম্পর্কে ধারণা। জওহরলাল নেহরুর লেখা চিঠিগুলি থেকে মানব সভ্যতার উৎপত্তি ও ক্রম বিকাশ সম্পর্কে সহজ সরল ধারণা পাওয়া যায়। যেহেতু ছোট মেয়ে, তাহলে তিনি সহজ সরল ভাবেই লিখেছিলেন যাতে সে বুঝতে পারে। তিনি চিঠিতে মানুষের ক্রম বিবর্তন, আগুনের আবিষ্কার, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, সমুদ্র যাত্রা প্রভৃতি বিষয়ে সাধারণ ধারণা দিয়েছেন। এবার দেখো 2 নম্বর পয়েন্ট, জাতীয় বর্ণপ্রথা। নেহরু বলেছেন মানুষের মধ্যে জাতিগত শ্রেষ্ঠত্বের দাবি ঠিক নয়, কারণ বিভিন্ন পরিবেশ ও আবহাওয়ার কারণে মানুষের গায়ের রং বা বর্ণ নির্ধারিত হয়েছে। তাই বর্ণ শ্রেষ্ঠত্বের ধারণা সম্পূর্ণ ভুল ও অযৌক্তিক। যেটা আমি বলছিলাম, ইংল্যান্ডের লোক সাদা, আবার আফ্রিকার লোক কালো, আমরা আবার সাদা কালো সংমিশ্রণে, আমাদের নেটিভ বলে ঘৃণা করতো, কালো আদমি বলতো, এগুলো তো ঠিক নয়। এই বর্ণপ্রথা জিনিসটা ঠিক নয়, এগুলো প্রকৃতির দান আর কি। এরপরে 3 হচ্ছে ধর্ম। জওহরলাল নেহরুর মতে মানুষের মধ্যে ধর্মের উদ্ভব হয়েছে ভয় থেকে। ধর্মকে কেন্দ্র করে গোষ্ঠী বা সাম্প্রদায়িক হানাহানিও হয়, তবে ধর্মের মধ্যে অনেক ভালো দিক রয়েছে বলে তিনি মনে করতেন। আসলে ধর্ম মানুষকে একত্রিত করার একটা জিনিস। ধর্ম মানুষকে ঠিক পথে, প্রত্যেকটা ধর্মের দেখো মূল কথাগুলো বিচার করে দেখো একই রকম, যে মানুষকে ভালোবাসো, যে ঈশ্বর বলো, আল্লাহ বলো বা গড বলো বা ভগবান বলো, যাই বলো, প্রত্যেকে যে কোনো তাদের উপাস্য দেবতাকে সম্মান করছে, তার কথা, তার নীতিগুলো মেনে করছে। এবং সব ধর্মের মূল কথা হচ্ছে মানুষের সেবা করা, মানুষকে ভালোবাসা, ঠিক আছে। তাহলে এই যে ধর্মকে কেন্দ্র করে গোষ্ঠী বা সাম্প্রদায়িক হানাহানি, এটা ঠিক নয়। এই যে মানুষের মধ্যে ধর্মের উদ্ভব হয়েছে ভয় থেকে। আদিম মানুষ প্রথম প্রাকৃতিক পেগান যারা ছিল, তারা বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে ভয় পেত, সেই ভয় থেকে সেগুলোকে পূজা করতে শুরু করলো। পরে আস্তে আস্তে বিভিন্ন ধর্মের উদ্ভব হলো। কিন্তু এই ধর্মের যেমন একটা খারাপ দিক আছে, যে ধর্মের হানাহানি এটা ঠিক নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে হবে। কিন্তু এই যে ধর্মের আবার ভালো দিকও আছে। ভালো দিক কি আছে? এই ধর্ম মানুষকে অনেক কিছু ভালো জিনিস শিক্ষা দেয়, যে মানুষকে ভালোবাসো, এই জাতীয় শিক্ষা আর কি। জীবে প্রেম করে যেজন সেই জন সে বিচেশ্বর, বিবেকানন্দ শ্রেষ্ঠ উক্তি তো তোমরা জানো। এবার দেখো 4 হচ্ছে ভৌগোলিক ধারণা। চিঠিতে নেহরু ইন্দিরাকে লিখেছেন ভারত একটি বিশাল দেশ, তবে তা পৃথিবীর এক ক্ষুদ্র অংশ। অপরদিকে ইংল্যান্ড একটি ছোট দেশ, ভারতের তুলনায় আয়তনে অনেক ছোট, কিন্তু পৃথিবীর 1/4 ইংল্যান্ডের অধীনস্থ। এই চিঠিটা লিখেছিলেন কবে? 1928 খ্রিস্টাব্দে। তখন চারিদিকে ব্রিটিশ উপনিবেশ।
এই যে ব্রিটিশে উপনিবেশ কেন করেছিল, তোমরা ইতিহাসে নাইনের ইতিহাসে পড়েছো, যে শিল্প বিপ্লবের ফলে ওদের বিভিন্ন দেশে বাজার দরকার। এই যে ওদের অতিরিক্ত যে শিল্পের উৎপন্ন পণ্য সেগুলো বিক্রি হবে কোথায়, এই বিক্রির উদ্দেশ্যে ওনারা বিভিন্ন জায়গায় বাজার দখলের উদ্দেশ্যে ওরা চাকা শুরু করলো, এবং এই বাজার দখল করে আস্তে আস্তে সেখানকার ক্ষমতা দখল করলো এবং উপনিবেশ গঠন করলো। তা সারা পৃথিবীর উপনিবেশ ছিল, ছোট্ট একটা দেশ ইংল্যান্ড, কিন্তু পৃথিবীর 1/4 ইংল্যান্ডের মানে 1/4 তখন ইংল্যান্ডের অধীনে ছিল। এটা 1928 খ্রিস্টাব্দের কথা, এখন কিন্তু নয়। এবার দেখো উপসংহার। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, চিঠির সংকলনটি জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর মানসিকতা ও আদর্শ সম্পর্কে জানার এক গুরুত্বপূর্ণ উপাদান। শিশু শিক্ষার ক্ষেত্রেও তার গুরুত্ব অপরিসীম। জওহরলাল নেহরু পরে বলেছিলেন, যারা এগুলো পড়বে তারা ধীরে ধীরে আমাদের এই পৃথিবীকে বিভিন্ন জাতি নিয়ে তৈরি একটি বৃহৎ পরিবার হিসেবে ভাবতে শুরু করবে। বিখ্যাত হিন্দি সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ এই বইটি পিতাকে পত্র পুত্রীকে নাম শিরোনামে হিন্দিতে অনুবাদ করেন। এর বাংলা অনুবাদ কল্যাণীয়াসু ইন্দু শিরোনামে প্রকাশিত হয়। আজকে এ পর্যন্ত, পরে আমরা আরো এরকম বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, তোমরা সব শুনবে। হ্যাঁ, যেমন বেদ কি হতো, শ্রুতি, বেদের অপর নাম কি শ্রুতি, মানে শুনে শুনে মুখস্থ কথা। এগুলো তোমরা যদি 2-3 বার শোনো তাহলে দেখবে তোমাদের এই সম্পর্কে ভালো ধারণা হবে এবং তোমরা সহজেই এই প্রশ্নের উত্তর নিজেরাই লিখতে পারবে। হ্যাঁ, আর যদি তার কারো যদি এই আমি কোন বইটা থেকে পড়ছি জানার ইচ্ছা থাকে, এটা হচ্ছে রায়ান মার্টিনের যে সহায়িক আছে, সেখান থেকে আমি পড়ে দিচ্ছি, তোমরা চাইলেও সেখান থেকেও পড়ে নিতে পারো। আজকে এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।